আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সব থেকে আলোচিত বিষয় কি? বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ডিসেম্বরে ফিরছেন, তাই তো? এর বাইরে গত এক সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইভেন বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম একটা বিষয় নিয়ে একদম মাতোয়ারা। সেটা হলো সার্জিও গোরের বাংলাদেশ সফর। সার্জিও গোরকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তাছাড়াও তার একটা পরিচয় আছে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় মার্কিন প্রশাসনের নিযুক্ত বিশেষ দূত, তাই তো? সার্জিও গোর কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী? জি না, সার্জিও গোর মূলত ভারতের রাষ্ট্রদূত এবং দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত মার্কিন প্রশাসনের। ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা ব্যক্তিগত সখ্যতা আছে, সরাসরি কানেকশন আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন। ভালো কথা। সার্জিও গোর 29 তারিখ বাংলাদেশে এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলের সাথে বৈঠক করেছেন, তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এরপর শুনলাম আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা সাবের হোসেন চৌধুরী ওনার সাথে বৈঠক করেছেন। এগুলা আপনারা মোটামুটি সবাই জানেন। আমার কথা এটা না, সার্জিও গোর বাংলাদেশে এসে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিশেষ বিশেষ উপকার সাধন করেছেন। কি সেই উপকার? অনেকেই বলার চেষ্টা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক স্ট্যাটাস দেখলাম। সার্জিও গোর বাংলাদেশে গেছেন, গিয়ে তারেক রহমানকে প্রেসার দিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য। অনেকেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বলছে সার্জিও গোর তারেক রহমানের আগে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন। তাতে কি হয়েছে ভাই? মানে আপনারা যারা এগুলা বলতেছেন, কি হয়েছে তাতে? কোনো উপকার হবে? হবে না। সার্জিও গোরের বাংলাদেশ সফরের উদ্দেশ্য নিয়ে গত কয়েকদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে বিস্তারিত বলা হয়েছে সার্জিও গোরের বাংলাদেশ সফরের উদ্দেশ্য কি। একদম শর্টকাটে এক লাইনে বলি, এই সরকারকে বসিয়েছে মার্কিন প্রশাসন, সিআইএ, ডিপ স্টেট, যাই বলেন না কেন। সার্জিও গোর মূলত বাংলাদেশ সফরে এসেছিলেন রোহিঙ্গা ইস্যু দেখার জন্য, পাশাপাশি তারেক রহমানের সরকারকে বলার জন্য যে বাবা তোমাদেরকে বসাইছি, দ্রুত মার্কিন স্বার্থ রক্ষা করো, দ্রুত চুক্তি বাস্তবায়ন করো, দ্রুত আমাদের যা যা প্রত্যাশা আছে, আমরা যত টাকা ইনভেস্ট করেছি সেই তথাকথিত কালার রেভলিউশনে, সেই টাকা তোলার জন্য যা যা করা দরকার তাড়াতাড়ি করো। দ্যাটস ইট। এইখানে আওয়ামী লীগের উপকার হয়েছে, আওয়ামী লীগের এইটা হবে সেইটা হবে, এগুলো সব ভুয়া কথা ভাই। সার্জিও গোরের সাথে তারেক রহমানের বৈঠকে কি কথা হয়েছে সেটা কি আপনার আমার জানার কথা? মানে সেখানে গিয়ে কোনো গোয়েন্দা সংস্থার কেউ উপস্থিত ছিলেন না। সেখানে যারা ছিল সবাই সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ। তারা নিশ্চয় আপনাকে কানে কানে বলে দেবে না যে সার্জিও গোর তারেক রহমানের কানে কানে বলে দিয়েছে জলদি শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করার পূর্বেই আওয়ামী লীগ ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নয়তো দেশে একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হবে। এই ধরনের কথা বলেছে কানে কানে, আর আপনারা সেটা শুনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার করছেন আপনারা, সার্জিও গোর বাংলাদেশে আসছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, এটা হবে সেটা হবে, কত কথা। মানে এক প্রকার সার্জিও গোর লীগ দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের একটা শ্রেণী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ধরনের আচরণ করছে। অন্যের উপর দিয়ে চলার চেষ্টা বন্ধ করেন। আওয়ামী লীগ অন্যের উপর নির্ভরশীল কোনো দল না। পেছনের দরজা দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার বাসনা আওয়ামী লীগের কোনো কালেই ছিল না, এখনো নাই। সুতরাং এই যে অলীক চিন্তা চেতনা, এই যে অবাস্তব সব ধরনের ভাবনা আপনাদের মধ্যে, এগুলো বন্ধ করেন। সার্জিও গোর আওয়ামী লীগের জন্য কোনো কিছুই বয়ে আনে নাই, কোনো সুফল বয়ে আনে নাই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি হবে না এই ধরনের কোনো আলোচনা এই সরকারের সাথে সার্জিও গোরের হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম। এখন অনেকে বলতে পারেন তারা জানেন, আপনি কিভাবে জানেন? ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র এটা। সার্জিও গোর বাংলাদেশের রাষ্ট্রদূত না তো, ভারতের রাষ্ট্রদূত। এখানে ভারত বিষয়ে কথা হতে পারে, আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে কথা হতে পারে, ধারণা থেকে বলতেছি। কিন্তু সার্জিও গোর আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা বলেছে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করলে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করি না। সার্জিও গোর এসেছিল একটা মাত্র কারণে, মার্কিন স্বার্থ জলদি রক্ষা করো জনাব তারেক রহমান, কারণ তোমাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, দ্যাটস ইট। আর চীনের সাথে অতিরিক্ত প্রেম বন্ধ করো, এটাও একটা প্রসঙ্গ থাকতে পারে। যাই হোক, এগুলা বলতে গেলে অনেকেই বলবেন বেশি বুঝি পাক না, ব্যাপার না, বলতে থাকেন, কোনো সমস্যা নেই। সময় হলে দেখতে পাবেন সার্জিও গোর বাংলাদেশে আদৌ কেন এসেছিলেন। যাই হোক, উনি সম্ভবত গতকাল চলে গেছেন। এবার আসেন মূল প্রসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টিকটক 2024 সালের সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশে যে পডকাস্টের একটা
বিষয় আপনারা দেখতে পাচ্ছেন না? অসংখ্য ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে গেছে, যারা পডকাস্টে বিভিন্ন নেতাদেরকে নিয়ে কথা বলছে, বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলতেছে, বিভিন্ন ইস্যুতে, আন্তর্জাতিক, দেশের আভ্যন্তরীণ ইস্যুতে কথা বলছে না? 24-এর 5 আগস্টের পর যতগুলো ইউটিউব চ্যানেল পডকাস্ট করে দাঁড়িয়ে গেছে, এদের ম্যাক্সিমাম জামাত নিয়ন্ত্রিত। জামাতিরা, বিএনপির কথা বাদ দেন, বিএনপি কোনো কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইভাবে স্ট্রং ছিল না, জামাতিদেরকে দিয়ে তারা মূলত আধিপত্য বিস্তার করত। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বিশাল দল 5 আগস্টের এত বড় পতনের পরেও তারা এখন পর্যন্ত অনুধাবন করতে পারে না অনলাইনের জনপ্রিয়তা কতটুকু, অনলাইনের ভূমিকা ঠিক কতখানি। 24-এর 5 আগস্টের আগে অর্থাৎ জুলাই মাসব্যাপী যে গুজব রটানো হয়েছে, এডিটেড ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, এখানে বলতে পারেন ফেসবুক, ইউটিউবের অ্যালগরিদমের একটা ব্যাপার ছিল, কিন্তু গুজব মোকাবেলায় তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যর্থ হয়েছি, অনলাইনে ব্যর্থ হয়েছি না? অনলাইনের ব্যর্থতা আওয়ামী লীগের মধ্যে এখনো আপনারা বুঝেন? যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা কি বোঝেন যে অনলাইনের জনপ্রিয়তা কতখানি, অনলাইন ঠিক কিভাবে একটা জিনিসে প্রভাব রাখতে পারে, একটা আন্দোলনে, একটা দলীয় প্রোগ্রামে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে অনলাইন? একটা উদাহরণ দিই, ধরেন ধানমন্ডি 3-এর যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে একটা নোটিশ টানালেন, দলের একটা সাংগঠনিক সিদ্ধান্তের নোটিশ টানিয়ে দিলেন। সেই নোটিশ আপনি যদি হোয়াটসঅ্যাপেও সকল জেলা উপজেলার নেতাদেরকে পাঠান, সেইটা ছড়াতে যত সময় লাগবে তার থেকেও অসংখ্য সময় কম লাগবে নোটিশটা ফেসবুকে কিংবা ইউটিউবে যদি আপনি আপলোড করেন। সেই ক্ষেত্রে এইটুক তো বুঝেন আপনারা যে একটা জিনিস মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকল্প নাই। আগামী দিনে আমি একদম কোট করে বলে যাই, আগামী দিনে বাংলাদেশ না শুধুমাত্র দক্ষিণ এশিয়ার রাজনীতি নির্ধারণ করবে অনলাইন। অনলাইনের মাধ্যমে রাজনীতি পরিচালিত হবে। এটা যদি মানেন তাহলে আপনাদের জন্য ভালো, যদি না মানেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আবারও 5 আগস্ট আসবে, এটা লিখে রাখতে পারেন। আপনারা প্রতিবেশী দেশ থেকে শিক্ষা নেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 140 কোটি জনতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির যেই আন্দোলন, সমাবেশ, সংগ্রাম হলো, সেখানে নরেন্দ্র মোদী কয়েকটা ভিডিও বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন অনলাইনের গ্রহণযোগ্যতা, অনলাইনের প্রয়োজনীয়তা ঠিক কতখানি। একটা ভিডিও আপলোড দিয়ে সকল ভিউয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর গতকাল আরেকটা ভিডিও দিয়েছেন, তিনি জেনজিদেরকে ক্ষমা করে দিয়েছেন। জেনজিরা তার মাকে নিয়ে গালিগালাজ করেছে, তাকে গালিগালাজ করেছে, উনি বলেছেন না? এরপর অনেক জেনজি ভারতের দেখলাম তারা নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে যে প্রধানমন্ত্রী আমরা ভুল করেছি, আমরা ভুল বুঝেছিলাম। এই যে ব্যাপারটা, নরেন্দ্র মোদী যদি প্রেস কনফারেন্স করে বলতেন, কয়জন শুনতো? যখন ফেসবুকে নরেন্দ্র মোদী এটা বলেছেন তখন সেই ভিডিওটা কাট করে অনেকেই রিল বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, ইনস্টাগ্রামে ছড়িয়ে দিয়েছেন। ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মানুষ সেটাকে দেখেছে না? তাছাড়াও বিজেপির যে আইটি সেল, যে এক্সপার্ট টিম আছে, ওইটা তো স্প্রেড করার জন্য এনাফ। কিন্তু উল্টো দিকে 5 আগস্টের পর সরাসরি আওয়ামী লীগের একটা ইউটিউব চ্যানেল দাঁড়াইছে, একটা ফেসবুক পেজ দাঁড়াইছে। বলতে পারবেন নেতাদেরকে বলে আরে আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে নেতৃত্ব দেবে, রাজপথে লড়াই সংগ্রাম করবে, আন্দোলন করবে, এইসব অনলাইন ফনলাইন কোনো ব্যাপার না, এগুলা দিয়ে কোনো প্রভাব বিস্তার করা যাবে না। ভাই, আপনারা সেই মানদাতার আমলে পড়ে আছেন। এটা 21 শতাব্দী। এই শতাব্দীতে এসে এই জেনারেশনের কাছে পৌঁছাতে হলে আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের মাধ্যমে পৌঁছাতে হবে। এই জেনারেশন শর্টকাটে বিশ্বাসী। এই জেনারেশন লম্বা লেখা পড়ে না। এই জেনারেশন 2 লাইনের লেখা পড়ে, 2 লাইনের ভিডিও দেখে। এই জেনারেশন 25-30 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টার টক শো দেখে না। আবার টক শোর যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটির টক শো এই জেনারেশন দেখে না। এই জেনারেশনকে ওইসব 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার টক শো করে প্রভাবিত করতে পারবেন না, তাদের কাছে পৌঁছাতে পারবেন না। নরেন্দ্র মোদী দেখেন 3 মিনিট 2 মিনিট 2.5 মিনিট 4 মিনিটের ভিডিও দেন, ওইটা দেখে জনগণ, ওইটা দেখে জেনজিরা, ওইটা দেখে। জেনজিদেরকে বাদ দিয়ে রাজনীতি করতে পারবেন? একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীকে বাদ রেখে। আমি তো লাল জেনজিদের কথা বলতেছি না, যে জেনজিরা ভুল বুঝেছিল, প্রভাবিত হয়েছিল, প্রতারিত হয়েছিল, প্ররোচিত হয়েছিল, তাদেরকে তো বাদ দিয়ে রাজনীতি করতে পারবেন না। তাদের কাছে পৌঁছানোর জন্য একমাত্র উপলক্ষ অনলাইন, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক। এটা কি আপনারা বোঝেন? নাকি শুধুমাত্র রাত জেগে রাত ভর টেলিগ্রামে মশা মারেন, হাতি মারেন, কিন্তু বাস্তবে পিঁপড়া মারার সক্ষমতা আপনাদের নাই? ওইটা তো আমরা 5 আগস্টের পর দেখতে পাচ্ছি না? আগামী 2 বছর পর, 3 বছর পর এই যে পডকাস্ট চ্যানেলগুলা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব রটাবে, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াবে, তখন আপনারা বলবেন শিবির এত শক্তিশালী কেন, শিবির আমাদেরকে খেলায় নেয় না। তখন কি হবে? তখন এগুলা বলে রক্ষা পাবেন? 5 আগস্টের পর সারা বাংলাদেশের মাঝে ছড়িয়ে যাওয়ার স্পেস ছিল, সেটা আপনারা কাজে লাগাতে পারেন নাই। 5 আগস্টের পর 10টা ইউটিউবার আপনারা
বানাতেন। যারা আপনাদের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে, তাদেরকে অন্তত পক্ষে প্যাট্রোনাইজ করতেন, তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করতেন। করেছেন? করেন নাই। আপনারা ইউটিউবার দেখলে, ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখলে আপনারা থুথু মারেন, দূর ছাই করেন। কেন আপনারা বোঝেন না এখনো 5 আগস্ট কেন হয়েছে? গুজবের কারণে 5 আগস্ট হয়েছে। 5 আগস্ট বাংলাদেশে কখনোই হতো না। এখানে ডিপ স্টেটের ষড়যন্ত্র হোক, আইএসআইয়ের ষড়যন্ত্র হোক, তুর্কির ষড়যন্ত্র হোক, যে ষড়যন্ত্রই হোক না কেন, 5 আগস্ট বাংলাদেশে কোনোদিনও হতো না যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ অ্যানালগ না থেকে ডিজিটাল হতো। দেশটাকে ডিজিটাল বানাইছেন। সবকিছু যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে করতে হয়, তা আপনারা কেন আছেন? আপনারা কি ঘোড়ার ডিম পাড়ার জন্য আছেন, নাকি ঘোড়ার ঘাস কাটার জন্য আছেন? 5 আগস্টের পর এখনো আপনাদের উপলব্ধি হলো না অনলাইনের জনপ্রিয়তা, অনলাইনের গ্রহণযোগ্যতা, অনলাইনের ভূমিকা, অনলাইনের প্রভাব কতটুকু গুরুত্বপূর্ণ? বোঝেন আপনারা? নাকি বুঝার পরও চিন্তা করেন আরে অনলাইন অ্যাক্টিভ হলে তো বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যের উত্তর দিতে হবে? দেখেন, সমালোচনা রাজনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। সমালোচনা হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হলে অবশ্যই আপনাকে নেতিবাচক কমেন্টের শিকার হতে হবে। স্কিপ করেন না ভাই, স্কিপ করেন। জীবনে ভালো থাকতে হলে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়, অনেক কিছুকে এড়িয়ে যেতে হয়। যদি কেউ ভালো থাকতে চায়, এটা গুরুত্বপূর্ণ। ভালো থাকতে গেলে অবশ্যই সবকিছু আপনার পক্ষে আসবে এমনটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী অনলাইন নির্ভরশীল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন স্ক্রল করে। যখন 2 মিনিট 3 মিনিটের চমৎকার চমৎকার শর্ট ভিডিও বানিয়ে সেগুলো ছড়িয়ে দেবেন, তথ্য উপাত্ত সমৃদ্ধ সেই সব ভিডিও, যেগুলোর রেজুলেশন থাকবে হাই, কোয়ালিটি থাকবে স্ট্যান্ডার্ড, মানে চমৎকার, যেগুলো দেখলেই মানুষ আকর্ষিত হবে, মানুষ দেখার জন্য বারবার চেষ্টা করবে, খুঁজবে, সার্চ করবে। এই ধরনের ভিডিও কন্টেন্ট বানাতে হবে। দেশ বিরোধী বিভিন্ন প্রপাগান্ডার জবাব এইসব ভিডিওর মাধ্যমে দিতে হবে, এবং সেটা অবশ্যই শর্ট ভিডিও হতে হবে। ওই 50-100 মিনিটের টক শো করে ভাই কোনো কিছু উদ্ধার করতে পারবেন না। আবার নিজেদের লোকদেরকে নিয়ে টক শো করা মানে কি হচ্ছে? কিছুই হচ্ছে না। মূলত পরনির্ভরশীলতা কখনোই কোনো দলকে দীর্ঘমেয়াদে সফলতা এনে দেবে না। অতীতের ইতিহাস দেখে দেখে যদি চিন্তা করেন ইতিহাস আমাদেরকে আবারও ফেরাবে, তাহলে ভুল ভাবছেন। সময়ের সাথে নিজেদেরকে পরিবর্তন করতে হয়। যদি পরিবর্তন না করতেন, 90 দশকের যে কালচার বাংলাদেশে ছিল, যে সংস্কৃতি বাংলাদেশে ছিল, সেটাকে আপনি এখন 21শ শতাব্দীতে এসে প্রতিফলন ঘটাতে পারবেন, বাস্তবায়ন ঘটাতে পারবেন? চাইলেও সম্ভব না, কারণ জেনজিরা মানবে না। এই প্রজন্মের মনস্তাত্ত্বিক বিষয় বোঝার জন্য অবশ্যই আপনাকে অনলাইনের প্রতি গুরুত্ব দিতে হবে। এই প্রজন্মকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। এই প্রজন্মকে বাদ দিয়ে রাজনীতি করতে পারবেন না। আর এই প্রজন্মকে সাথে নিতে হলে, কাছে নিতে হলে, এদের মধ্যে প্রবেশ করতে হলে অবশ্যই অনলাইনে আপনাকে ওই রকম ভূমিকা রাখতে হবে। 5 আগস্টের পর থেকে এখনো দেখতে পাচ্ছি এআই দিয়ে বিভিন্ন ধরনের পোস্টার বানানো হয়, এটা বানানো হয়, সেটা বানানো হয়, একটা ডিজাইনার পর্যন্ত নাই। এগুলা কি লজ্জাজনক না? বলেন। আমাকে গালি দেন, কোনো সমস্যা নাই। আমাকে গালি দিবেন, লাল তালিকাভুক্ত করবেন, কোনো সমস্যা নাই। বাট যেটা বাস্তবতা, এই যে বিএনপির অপশাসন, বিএনপির দুর্নীতি, বিএনপির চাঁদাবাজি, বিএনপির খুন খারাপি, বিএনপির ধর্ষণ, বিএনপির স্বজনপ্রীতির রাজনীতি, বিএনপির নির্যাতন নিপীড়ন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের উপর যেই নির্মম নির্যাতন হচ্ছে, এই যে ভিডিওগুলা, এগুলা সংগ্রহ করে শর্ট ক্লিপ চটকদার চমৎকারভাবে যদি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারতেন, আপনি বুঝতেন তখন বিএনপির জনপ্রিয়তা ঠিক কতখানি নিচে নেমে যেত। কিন্তু অনলাইনে যারা আছেন নিজে খেয়ে কাজ করেন, কাউকে কেউ 2 পয়সার হেল্প করে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ আছেন, যারা কথা বলেন, বিভিন্ন গ্রুপ আছে, উদাহরণ ক্র্যাক প্লাটুনকে কিন্তু কেউ 1 পয়সা দিয়ে সহায়তা করে না। তারা নিজস্ব উদ্যোগে এই জেনজি ক্র্যাক প্লাটুনের ম্যাক্সিমাম যারা কাজ করে অ্যাক্টিভিস্ট, এরা প্রত্যেকেই জেনজি। আমি যতটুকু জানি এই জেনজিদের কাজের কোয়ালিটি দেখেন, তাদের একটা ভিডিও কন্টেন্ট দেখেন। শিক্ষা নেন না ভাই, শিক্ষা নেন। শিক্ষা নেওয়ার জন্য কোনো বয়স লাগে না। শিক্ষা যে কোনো মানুষের কাছ থেকে যে কোনো মানুষ নিতে পারে। এটা যদি বোঝেন তবে অনলাইনের প্রতি গুরুত্ব দেন। আগামী 10 বছর পরে, 5 বছর পরে অনলাইন কেন্দ্রিক সবকিছু নির্ধারণ করা হবে। একজন বিশ্লেষক আমাকে একদিন বলেছিল, আগামী 10 বছর পর দক্ষিণ এশিয়াতে রাজনীতির নির্ধারণ করবে অনলাইন অ্যাক্টিভিস্টরা, এবং এইখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ফেসবুক, ইউটিউব। আপনারা কি এগুলো বুঝেন না? প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী যেখানে একটা বিশাল ডিপ স্টেট ষড়যন্ত্রকে কয়েকটা ভিডিও বার্তা দিয়ে নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছেন, সেখান থেকে শিক্ষা নেন। কিছু বলার নাই। কদিন পর বলবেন আরে জামাত শিবির অনলাইনে এত স্ট্রং কেন? ভাই, জামাত শিবিরের যারা
পডকাস্ট করতেছে, এখন ইউটিউব চ্যানেল খুলে ওদেরকে প্যাট্রোনাইজ করে, ওদেরকে অর্থ সহায়তা দেয়, জামাত ওদেরকে ফান্ড দেয়। আপনারা কাউকে 1 টাকা দিয়েছেন ফান্ড? 1 পয়সা ফান্ড দিয়েছেন? যারা নিজের পরিশ্রমে, নিজের খেয়ে, নিজে ভিডিও বানিয়ে, নিজে এডিট করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, তথ্যপাত্য সমৃদ্ধ ভিডিও দেয়। বিএনপির অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, নেতাকর্মীদের নির্যাতন, দেশবিরোধী চুক্তি, দেশের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, এগুলা যে আমরা যারা করি, আমাদেরকে কেউ সহায়তা করে না। কেন করি আমরা? দেশের প্রতি দায়বদ্ধতা থেকে, দলের প্রতি দায়বদ্ধতা থেকে, আদর্শিক দায়বদ্ধতা থেকে, এর বাইরে কোনো কিছু না। বুঝার চেষ্টা করেন, ভালোর জন্য বললাম। যদি বুঝেন তাহলে ভালো, আর যদি না বুঝেন, এটা একান্ত নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের কাজ। আমাকে লাল তালিকাভুক্ত করেন, কালো তালিকাভুক্ত করেন, তাতে আমার কিচ্ছু যাবে আসবে না ভাই। আমার চাওয়া পাওয়ার কোনো জায়গা নাই, আমি আদর্শিক জায়গা থেকে কথা বলি, সুতরাং এগুলা বলার কিছু নাই। আর এগুলা বলার কারণে যারা গালি দেবেন, কমেন্ট বক্স উন্মুক্ত। কিন্তু কথাগুলো ভেবে দেখবেন, আগামী 10 বছর পর বাংলাদেশের রাজনীতি না, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রিত হবে অনলাইন কেন্দ্রিক। এটা যদি বিশ্বাস করেন, তবে অনলাইনের প্রতি গুরুত্ব দেন, প্রয়োজনে এডিটর নিয়োগ করেন, অর্থ দিয়ে নিয়োগ করেন, ভালো ভালো কোয়ালিটির ক্যামেরা কিনেন, স্টুডিও সেট আপ করেন, পডকাস্ট চ্যানেল খুলে পডকাস্ট চালু করেন, জেনজিদেরকে নিয়ে একটা সেক্টর বানান, বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা সেক্টর বানান, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন কলা কৌশলীদেরকে নিয়ে একটা সেক্টর বানান। সবার কথা শুনতে হবে, সবার পরামর্শ নিতে হবে। গ্রহণ কোনটা করবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার, কিন্তু কথা শুনতে হবে সবার। পারলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত ঢাকা এবং দিল্লির মধ্যে নানা রকম জটিলতা তৈরি করেছে। একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকটা মুখোমুখি জায়গায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে জামাত, এনসিপি অর্থাৎ সরকার বিরোধী যে দলগুলো রয়েছে, এই সময়টিতে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে গত 2 বছরের অনমনীয় ভূমিকা, সেই অনমনীয় ভূমিকাটা কেমন যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। সরকার বিরোধী যে সকল শক্তি রয়েছে, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা অনেকটা স্যাটায়ার করে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছেন, আপনি আসুন, আপনাকে যেখানে পাবো সেখানেই আপনার যে মৃত্যুদণ্ড রয়েছে সেটি কার্যকর করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। কিন্তু সাংগঠনিকভাবে তারা চাচ্ছে, এখানে কৌশল করছে। কৌশলটা হলো যে আওয়ামী লীগকে এবার বিএনপি সরাসরি মোকাবেলা করুক। এ কারণে গত 2 বছরে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হলো, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, বলতে গেলে তার শতভাগ মামলা মোকদ্দমা করেছে বিএনপির লোকজন, এবং তারা এই কাজগুলো করে যথেষ্ট চাঁদাবাজি করেছে, অর্থবৃত্তের মালিক হয়েছে, এবং আওয়ামী লীগের পরিবারকে জিম্মি করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ফায়দা লুট করেছে। আর অন্যদিকে 32 নম্বর ভাঙা, তারপর বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকদের উপর মব করা, এরকম কিছু ঘটনাকে, যেগুলোকে সাধারণত জামাত এবং এনসিপি বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিন্তু এইগুলোকে ক্যাপিটালাইজ করে এমনভাবে প্রচার করা হয়েছে যে গত 2 বছরে আওয়ামী লীগের উপর যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আসলে জামাত করেছে, এনসিপি করেছে। এদিকে তৃণমূলের খবর, ঢাকার যারা আছেন লোকজন তাদের কথা আলাদা, কিন্তু তৃণমূলের খবর হলো, অবস্থা দৃষ্টে যারা পলিটিক্যাল লোকজন রয়েছেন বিএনপি এবং জামাতে, তারা সবাই আওয়ামী লীগের যারা নিরীহ ভোটার রয়েছেন তাদের সঙ্গে একটা সমঝোতা সম্পর্ক তারা তৈরি করেছিলেন বিগত নির্বাচনকে সামনে রেখে। আর এখন বলতে গেলে আওয়ামী লীগের লোকজন তারা তাদের মতো করে বুক ফুলিয়ে চলছেন বিভিন্ন জায়গাতে। অন্যদিকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে বিরোধ, যে বন্ধুত্ব, এটা অনেকটা গুপ্ত। মানে তাদের মধ্যে আসলে সমঝোতা নাকি শত্রুতা, তাদের মধ্যে বন্ধুত্ব নাকি বৈরিতা, এটি বোঝা যাচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে সেটি হলো, বিএনপি, জামাত, এনসিপির যে সম্পর্কটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো,
তারপর আল ইলিয়াস কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলো তাদের মতো করে, অর্থাৎ এনসিপি এবং জামাতের মতো করে, ডক্টর ইউনূসের মতো করে সেগুলো বাস্তবায়ন করা, এই কাজগুলো বিএনপি আসলে করতে চাচ্ছে না। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন ছিলেন তাদের একটা বিরাট অংশ যারা প্রো বিএনপি ছিলেন, বিএনপি তাদেরকে ক্যাপিটালাইজ করে ফেলেছে, তাদেরকে নিয়ে নিয়েছে। এবং এই যে তাদেরকে নিয়ে নেওয়া, এটা জাস্ট বড় উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে দক্ষিণ হস্ত, যাকে বলা হতো সরকারের মুখপাত্র, বিকল্প উজিরে আজম জনাব শফিকুর রহমান, প্রেস সেক্রেটারি। আপনারা জানেন যে তিনি অতি সম্প্রতি একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। সেই পত্রিকার মালিককে আপনারা জানেন? সেই পত্রিকার মালিক হলেন জনাব গোর্কি, আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এবং আনিস আহমেদ গোর্কি জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মানে তারেক রহমান সাহেবের যে কজন বন্ধু রয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজন বন্ধু রয়েছেন, তার মধ্যে সবচেয়ে অভিজাত, ব্লু ব্লাড এবং সবচেয়ে ধনী যে মানুষটি, তিনি হলেন এই আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এই গোর্কির মালিকানাধীন পত্রিকাটি জনাব শফিক তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আপনি দেখেন যেদিন থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি যেদিন থেকে ক্ষমতায় আসছে সেদিন থেকে জনাব শফিক তিনি আগের মতো করেই, অর্থাৎ ইনুস জামানাতে যেভাবে কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতে তিনি কথা বলছেন। এর বাইরে অন্যান্য যারা আছেন, যারা অনেকটা প্রো বিএনপি ছিলেন অনেক আগের থেকেই, তারাও মোরাললেস কিন্তু বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন। আমি কারো নাম বলে বড়ও করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জামাত এবং এনসিপি তাদের যে একেবারে দ্বিধাহীন সমর্থন ছিল, অন্ধের মতো তাদের বিশ্বাস ছিল, ঠিক সেই বিশ্বাসের মূল্যের যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন জামাত এবং এনসিপি নিজেদেরকে বেকুব মনে করছে, অসহায় মনে করছে, দুর্বল মনে করছে। রাজনীতিতে যখন এরকম একটা হাহাকার তৈরি হচ্ছে, যারা ক্ষমতা পেয়েছে তাদের এক ধরনের হাহাকার, এবং যারা ক্ষমতা পেয়েছে তারা এখানে তিনটা ভাগে বিভক্ত করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এনসিপির যে সম্পর্ক, সেই সম্পর্কটি ভেঙে গেছে। ইউনূস সাহেবের যে লোকজন ছিল তাদের একটা বিরাট অংশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, অন্য অংশটিকে বিএনপি আপন করে নিয়েছে। আর জামাতের মধ্যে একটা হতাশা, আতঙ্ক এবং ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই সময়টিতে যখন শেখ হাসিনা বললেন যে আমি বাংলাদেশে আসছি এবং ডিসেম্বর মাসে আসছি, তখন সঙ্গত কারণে যেহেতু এখানে আলটিমেটলি একটা বিভেদ তৈরি হয়ে গিয়েছিল এবং এই বিভেদটা আর জোড়া লাগানোর কোনো স্কোপ আগামীতে নেই। তো সেই অর্থে সরকার, বিএনপির যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে যমুনাতে বৈঠক করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আনাকুম জানাকুম, সালাম আলাইকুম, এরকম কথাবার্তা শেখানো হয়েছে। অনেকে গিয়ে অনেক বড় বড় দাবি দেওয়া পেশ করেছেন, অনেকে সরকারের মন্ত্রী এমপি হতে চেয়েছেন, আরও ইত্যাদি নানা কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ হলো যারা গিয়েছিলেন আসলে তাদের মানে ওইরকম সাংগঠনিক ভিত্তি, পরিচিতি, সামাজিক যে কানেক্টিভিটি বা যাকে বলা হয় সুনাম সুখ্যাতি, বলতে গেলে একমাত্র মাহমুদুর রহমান মান্না ছাড়া অ্যাজ এ পার্সন ওখানে ওইরকম কেউ নেই যিনি কোনো একটা সচিবালয়ে টেলিফোন করবেন, বাংলাদেশে কোনো একটা ডিসিকে টেলিফোন করবেন, কোনো একটা জেলা শহরে একা একা যাবেন এবং সেখানে কেবলই মাত্র তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সম্মানিত হবেন, মর্যাদা পাবেন। কেউ তাদেরকে ভুয়া ভুয়া বলবে না, কেউ তাদেরকে অমুক চোর বলবে না, অমুক, মানে তাদের এখন দেখেন যে এই সরকারের সাথে বন্ধুত্বের বেশে তাদের কাছাকাছি আছে বা কাছাকাছি বাইরে চলে গেছে, এরকম প্রায় সবারই এক একটা উপাধি আছে, বিভিন্ন রকম বাজে বাজে উপাধি আছে। তো সেই মানুষগুলো 000 একত্র করলে যেমন 0 হয়ে যায়, অথবা মাইনাস 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 যদি একত্র করেন তাহলে যেভাবে মাইনাসের সংখ্যাটা বাড়ে, তেমনি যমুনাতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যদি জনমত গঠন করা, রাজনৈতিক শক্তি গঠন করা,
এই উদ্দেশ্যে যমুনার সেই বৈঠকটি হয়ে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে এখানে 000 হয়েছে অথবা মাইনাস 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 হয়েছে। অন্যদিকে জামাত যারা আছে তারা আসলে কি করছে এটা সরকার জানে না, আমরাও জানি না। বহু আগে একেবারে ঠিক 2024 সনের দিকে আমার কাছে মনে হয়েছিল যে আগামী যে রাজনৈতিক মিত্রতা হবে, সেই মিত্রতা হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের। আবার বিশ্বাস করেন এই কথাগুলো আমি এই ইউটিউবে বহুবার বলেছি। জামাতের সঙ্গে দিল্লির কানেকশন, জামাতের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন, এই কথাগুলো 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে বলেছি। আজকের দিনে এটার যে রূঢ় বাস্তবতা, এটা আমি না, স্বয়ং প্রধানমন্ত্রী বা বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এইরকম যাকে বলা হয় কথা বলাবলি করছে। ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন। এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এখন কি করবেন? অনেকে যেমন খুব স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আসবেন, এটা হবে এটা হবে এটা হবে, তারা সবাই গণহারে জেলে যাবেন। অথবা অনেকে চিন্তা ভাবনা করছেন শেখ হাসিনা যেদিন আসবেন সেই দিন আসলে তারেক রহমান সাহেব আসার পরে যেভাবে পরিস্থিতি সব কিছু তারেক রহমান সাহেবের নেতৃত্বে চলে গেছে, নিয়ন্ত্রণে চলে গেছে, শেখ হাসিনা আসলেও একই পরিস্থিতি হবে। এটা আওয়ামী লীগের বিশাল শ্রেণী মনে করছে। আওয়ামী লীগের যারা একটু সমঝদার তারা চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে পালিয়ে থাকার চাইতে এখানে এসে আমরা যদি জেলখানাতে থাকি, দেশে রাজনীতি করি, তাহলে অন্তত মুখ রক্ষা হয়। শেখ হাসিনা হয়তো মনে করছেন যে আমি আর বাঁচবো কয়দিন, এই সময়টিতে আমি আমার দেশের মাটিতে থাকবো, দেশের মাটিতে কবর রচিত হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে আসতে পারে। আবার অন্যদিকে তার যে জিদ, তার শরীরের যে অবস্থা এবং একই সঙ্গে তার যে অতীত ক্যারেক্টারিস্টিক্স, সেই দিক থেকে তার যে হুমকি, এই হুমকিটা যে ফেলে দিতে মানে সরকার যে ফেলে দিবে বা গণ্য করবে না, এটাও কিন্তু কোনো অবস্থাতেই যাকে বলা হয় মনে করার কোনো কারণ নেই। একেবারে সর্বশেষ যেটি সেটি হলো দিল্লি। এখানে সরকারের সাথে কি খেলা খেলছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। যেমন দেখা গেল যে প্রথম দিকে একেবারে দিল্লি এগিয়ে এলেন তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক করার জন্য, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেই সম্পর্কটা হলো না। তারপর চীন ভ্রমণের পরে সেই পরিস্থিতি একেবারে ইনুস জমানার মতো চলে গেল। আবার সাম্প্রতিক সময় দিল্লি আবার তারেক রহমান সাহেবকে সেপ্টেম্বর মাসে দিল্লি ভ্রমণের বিমস্টেক উপলক্ষে দিল্লি ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে অন্তত বাংলাদেশের যে বিষয় নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন যে একত্র হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে হাজারো বিরোধ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করছেন, এটা প্রায় নিশ্চিত। 2 নম্বর হলো যে দিল্লি এবং আমেরিকা বুঝে গেছে তাদের যে কৌশলগত যে বিষয়গুলো দরকার বাংলাদেশ থেকে, মূলত সে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতেরও মাথা ব্যথা নেই। এর কারণ হলো তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইকোনমি, সেখানে বাংলাদেশের সঙ্গে তাদের যে ব্যবসা বড় জোর কত 40 বিলিয়ন ডলারের ইয়ারলি ব্যবসা, নট মোর দ্যান দ্যাট। আমেরিকার সাথে আমাদের ব্যবসা বাইলেটারাল কত হবে? খুব অল্প, বড় জোর 20 বিলিয়ন ডলারের ব্যবসা। এর মধ্যে আমরা এক্সপোর্ট করি কত আর তারা ইম্পোর্ট করে খুব অল্প। তারা ইম্পোর্ট করে তারা এক্সপোর্ট করে খুব অল্প, আমরা এক্সপোর্ট করি অনেক বেশি। কিন্তু আমেরিকার ইকোনমির সাইজে এটা একটা পিনাটও না, সর্ষে দানা। তো কাজে এখানে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার চাইতে মিলিটারি অ্যাসপেক্ট এবং যেটাকে বলা হয় ভূ রাজনীতির যে গোলক ধাঁধা, কৌশলগত দিক, এটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনকে মোকাবেলা করার জন্য। এবং আমেরিকার যে ইন্দো প্যাসিফিক নীতি এবং একই সঙ্গে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট, একই সঙ্গে দিল্লির 7 সিস্টার এবং চীনকে মোকাবেলা, এই 3টি বিষয়ে তারা বুঝে গেছে যে কৌশলগতভাবে পার্টনার হিসেবে বিএনপি তাদের কাছে শক্তিশালী নাকি আওয়ামী লীগ তাদের কাছে গুরুত্বপূর্ণ শক্তিশালী পার্টনার। 2 নম্বর হলো যে তাদের স্বার্থ
স্ট্রংলি রক্ষা করার ক্ষেত্রে শেখ হাসিনা সক্ষম, না তারেক জিয়া সক্ষম। অন্যদিকে জঙ্গিবাদ দমন, যেটিকে আমরা ফান্ডামেন্টালিজম বলি, এই ব্যাপারে ভারতের আতঙ্ক চরমে, আমেরিকার আতঙ্ক চরমে। তো সেই ব্যাপারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আমেরিকা এবং দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্কটি কোনো অবস্থাতেই বর্তমান বিএনপির নেতৃত্ব স্পর্শ করতে পারবে না। তো সেই দিক থেকে ফাইনালি একবার সামনে টেনে, অর্থাৎ মাছ যেভাবে শিকার করে, আপনি মাছ বড়শি গিলে ফেলেছে, এখন একবার তাকে ছেড়ে দেন, একবার টানেন, এভাবে একটা সময় সে রক্তাক্ত হবে, দুর্বল হবে, এবং পরবর্তীতে আপনি তাকে উঠিয়ে একদম সুন্দর করে ফ্রাই করে খেয়ে ফেলবেন। এইভাবে সরকারকে টানা হেঁচড়া আমেরিকা করছে, তারপর ভারত করছে, আইএমএফের মাধ্যমে করছে, বিশ্ব ব্যাংকের মাধ্যমে করছে, দিল্লির কূটনীতির মাধ্যমে করছে, যেটিকে আমরা সাউথ ব্লক বলি, তার মাধ্যমে করা হচ্ছে, সিআইয়ের মাধ্যমে করা হচ্ছে, রয়ের মাধ্যমে করা হচ্ছে। আবার এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে বোমা পাওয়া যাচ্ছে, এর মাধ্যমেও সরকারের যে এনার্জিটা নষ্ট করে দেওয়া হচ্ছে। আর এই যে এনার্জিগুলো যখন নষ্ট হতে হতে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই এনার্জি আরও নষ্ট হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার বাংলাদেশে আগমন নিয়ে দিল্লি যে কী খেলা খেলবে, সেটা আমরা এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না।